নমস্কার, রেফস্পোর্ট বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই শেষ হলো কলকাতা ডার্বি, ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ এবং কলকাতা ডার্বি, যেখানে 1-0 জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান এবং 1-0 জয়ে বলতে গেলে অনেকটাই তারা এগিয়ে গেছে এই গ্রুপ স্টেজে ফিক্সচারে বলা যেতেই পারে। কিন্তু অবশ্যই ম্যাচ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি লাইভে, কিন্তু এবার এই ভিডিওটাতে অবশ্যই ম্যাচের পর কী হলো, প্রেস কনফারেন্সে দুই দলের হেড কোচরা কী বলছেন, কীভাবে তারা আগামী ম্যাচগুলোতে কীভাবে তারা দেখছে, এবং ইস্টবেঙ্গলের অবশ্যই একটা চ্যালেঞ্জ রয়েছে, এএফসি নতুন চ্যালেঞ্জ রয়েছে। ডুরান্ড কাপের পাশাপাশি এএফসিটাও কিন্তু তাদেরকে নজর রাখতেই হবে, কারণ 12 অগস্ট ইস্টবেঙ্গল কিন্তু সেই এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ। তো সেটা দিয়ে কীভাবে সেই লক্ষ্যে কীভাবে এগোতে চাইছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিন্তু সোমনাথ, ফার্স্ট অফ অল অ্যান্টোনিও লোপেজ হাবাস দলের পারফরমেন্সে কী বললেন আজকের প্রেস কনফারেন্সে? না, অবশ্যই ম্যাচের শেষে তাকে প্রশ্ন ছোড়া হয় যে দলের আজকের পারফরমেন্স নিয়ে তিনি কি বলতে চান। সারপ্রাইজিংলি অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু একদমই রেগে ছিলেন না, তিনি কিন্তু খুবই সাপোর্টিভ ছিলেন এবং তিনি যে বললেন সেটাও কিন্তু বেশ বলতে পারেন যে ইন্সপায়ারিং ফর দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তিনি বললেন যে আমরা যে 3টে থেকে 4টে সেশন করেছি, ম্যাচ ডে -1টা না ধরলেও হয়, বা 3টে সেশন আমরা করেছি ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস বেস্ট, সেই 3টে সেশনে যে দল 90 মিনিটস ধরে এই ইন্টেন্সিটিতে খেলবে এটা আমি আশা করিনি। সো আমার এক্সপেকটেশনের থেকে বেশি দল খেলেছে, এটাতে আমি খুবই খুশি। এবং তাকে যখন আরও প্রশ্ন করা হয় যে আগামী দিনেও ডুরান্ডে আরও 2টো ম্যাচ আছে, তারপরে নকআউটসে যদি কোয়ালিফাই করে সেগুলো আছে, এএফসির ম্যাচ আছে 12 তারিখ আল আরাবির বিরুদ্ধে, তো সেই ম্যাচগুলোকে নিয়ে কতটা আশাবাদী কোচ হাবাস। তো তখন কিন্তু তিনি বলেন যে আমি খুবই আশাবাদী, যেরকমটা তিনি বললেন যে দলের পারফরমেন্স তার কাছে এক্সপেকটেশনের থেকে বেশি তারা পারফর্ম করেছে, এবং অনেক যে বিদেশিরা আছে তারা কিন্তু এখনও ফিট নয়, দলের যখন দরকার ছিল তারা সেকেন্ড হাফে নেমে যেভাবে পারফর্ম করেছে সেটাতেও কিন্তু তিনি খুবই ইমপ্রেসড। এবং তিনি মনে করেছেন যে এখান থেকে যখন পরবর্তী ম্যাচগুলোতে যাবে ইস্টবেঙ্গল, তখন অ্যাজ এ ভালো দল হিসেবেই যাবে। এবং আরও কিছু কিন্তু তিনি ইনপুটস দিয়ে গেলেন, যেরকম আগামী সপ্তাহে মানে সোমবার কিন্তু ইস্টবেঙ্গলে এক বিদেশি আসতে চলেছে। তিনি এখনও নাম বললেন না ঠিকই, বাট হ্যাঁ, এক বিদেশি কিন্তু আসছেন, এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই আগামী সপ্তাহে কিন্তু আরও একটা বিদেশি সাইন করবে ইস্টবেঙ্গল। সো কিছু আপডেটস ফ্রম দ্য হর্সেস মাউথ হাবাস নিজেই বলে দিলেন, এবং পাশাপাশি তিনি কিন্তু আরও অনেক কথা বলেছেন যেটা আমরা অবশ্যই ভিডিওর পরেও বলবো। বাট হ্যাঁ, এটা বলা যেতে পারে, এটা নিয়ে কনক্লুড করা যেতে পারে যে আজকে এই পারফরমেন্সের পর অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আশা হতো না, তিনি কিন্তু বরঞ্চ দলের পারফরমেন্সে যথেষ্ট খুশি। একেবারেই সেটা বোঝাই যাচ্ছে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল শেষ 20 থেকে 25 মিনিট যেভাবে তারা লড়াই করেছে সমতায় ফেরার জন্য, ক্রেডিট গোস টু দেম, এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসের জন্য অবশ্যই খুশি হওয়ার মতনই লড়াই করেছে ইস্টবেঙ্গল দল। বাট কোথাও গিয়ে একটা প্রশ্ন থাকবেই যে কেন দলটা প্রথম থেকে এই ফুটবলটা খেললেন না। সেই নিয়ে আমরা আরও আসবো, একটু মোহনবাগানের দিকেও যাই, কারণ পানাজিওটিস ডিলাম্পিরিস তিনিও কিন্তু দলের খেলায় খুশি, কারণ দুটো দলই কিন্তু সিমিলার কন্ডিশনে ছিল। প্রিসিজনটা অনেকটা তারা দেরিতে শুরু করেছে, শর্ট প্রিসিজন করে তারা ডুরান্ড কাপ খেলতে নেমেছে। আনফর্চুনেটলি তাদেরকে কলকাতা ডার্বির মতন একটা ম্যাচ খেলতে হয়েছে, এটা অবশ্যই বেশ হাই ডিমান্ড নিয়ে একটা ম্যাচ, সবসময় হাই ইন্টেন্সিটি ডিমান্ড করে, বাট তাও তার ফুটবলাররা যেভাবে কোপ আপ করে নিয়েছেন তিনি কিন্তু ফুটবলারদের খেলায় বেশ ইমপ্রেসড। অবশ্যই অনেক জায়গায় অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং সেগুলো নিয়েই তারা কাজ করবে, বাট ইস্টবেঙ্গলের দিকটা একটু বেশি চ্যালেঞ্জিং, যেহেতু তাদের এএফসি চ্যালেঞ্জটা রয়েছে সামনে। কিন্তু একজন ফুটবলারকে নিয়ে কথা না বললে নয়, তিনিই বলা যেতে পারে আমাদের কাছে অ্যাটলিস্ট আজকের ম্যাচের নায়ক, তিনি আর কেউ নন, অবশ্যই বিশাল ক্যায়েত। কারণ আজকের যে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাকচুয়ালি শাহল আব্দুল সামাদ, তার কথা আমরা পরে আসবো, কিন্তু তার আগে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু বিশাল কায়েত হয়েছেন। ওকে, তাই নট শাহল আব্দুল সামাদ, হি ইজ দ্য গোল স্কোরার, বাট বিশাল কে ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এবং অবশ্যই ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ। আই থিংক একদম নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইভেন অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনিও কিন্তু বিশাল কায়েতের প্রশংসা করেছেন। তিনি মনে করেন বিশাল কায়েত ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, এবং ন্যাশনাল টিমে তিনি রেগুলার কেন খেলেন না সেটা নিয়েও তার একটা প্রশ্ন আছে। বাট অ্যাগেন বিশাল কায়েত শুধু একবার না, এরকম দুবার না, মোহনবাগানে হয়ে কিন্তু বহু ডার্বি তিনি জিতিয়েছেন একক দক্ষতায়, এবং আজও কিন্তু বিশাল কায়েত সেই 3 কাঠির নিচে একেবারে বলতে পারে রক সলিড ছিল, এবং সেটার জন্য কিন্তু মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে যেতে পারলো যুবভারতী থেকে নিজেদের উদ্দেশ্যে। অ্যাবসলুটলি। আর শাহল আব্দুল সামাদ একেবারে সঠিক সময় সঠিক জায়গায় তিনি কিন্তু গোলটা করে মোহনবাগান সেই ভেরি ইম্পর্টেন্ট লিডটা কিন্তু দিলেন মোহনবাগানকে। কারণ এই ধরনের ম্যাচে যেখানে ফুটবলাররা একেবারে 90 মিনিট খেলার মতন জায়গায় নেই, সেখানে একটা গোলে পিছিয়ে যাওয়া মানে কিন্তু একটা পাহাড় সমান চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছিলো ইস্টবেঙ্গলের জন্য। এবং পানাজিওটিস ডিলাম্পিরিসও অবশ্যই সাহালেরও প্রশংসা করলেন। তিনি বলছিলেন যে শাহল আব্দুল সামাদ ভেরি ইমপ্রেসিভ প্লেয়ার, ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড ফুটবলার তিনি, এবং সাহাল এরকম মাল্টি পজিশনে খেলার ক্ষমতা রাখেন, এবং আজকেও সেটা ম্যাচে করে দেখালেন। অ্যাকচুয়ালি সাহাল, অনিরুদ্ধ থাপা, আপুয়াকে নিয়ে এই কারণেই আলাদা করে কথা বলতে হয়, কারণ
আমরা আজকে মাঠে অনেক ফুটবলের পারফরমেন্স দেখছিলাম, খুব একটা কনভিন্সিং নয়, কিন্তু সেই একই সময় প্র্যাকটিস করে আজকে ম্যাচে যেভাবে সাহাল পারফর্ম করলো, যেভাবে অনিরুদ্ধ থাপা পারফর্ম করলো, আপুইয়া পারফর্ম করলো, সিমিলারলি ফর ইস্ট বেঙ্গল আনোয়ার আলী, দেন অবশ্যই মান্ডি, সন্দীপ মান্ডি এবং বাকি ফুটবলাররা তারা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু অ্যালংসাইড দিস ইস্ট বেঙ্গলে যদি আমরা একবার চলে আসি, জেসিন টিকের কথা বলো, দেন ডেভিড লালানসানের কথা বলো, এদেরকে নিয়ে বারবার প্রশংসা হয় এবং বারবার একই প্রশ্ন ওঠে, যেটা কবে সিনিয়র সেট আপে তাদের জায়গাটা সিমেন্ট করে ফেলতে পারবে। অ্যান্টনি লোপেজ হাভাসকে আরও একবার সেই একই প্রশ্নের সম্মুখীন হতে হলো আজকের প্রেস কনফারেন্সে। কি বললেন তিনি অ্যাকচুয়ালি জেসিন টিকে নিয়ে? না, একদমই আপনারা নিশ্চয়ই খেলাতে দেখে বুঝতে পেরেছেন যে জেসিন টিকে, পিভি বিষ্ণু, ড্যানি র্যামিরেজ এই তিনটে প্লেয়ার আসার পর কিন্তু ইস্ট বেঙ্গলের পেসটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি থ্রেটনিং লাগছিল ইস্ট বেঙ্গলকে। তখন সাংবাদিকরা অবশ্যই জিজ্ঞেস করেন অ্যান্টনি লোপেজ হাভাসকে যে কেন যে এই ট্রায়ালটা কেন আগে ইউজ তিনি করেননি ম্যাচের শুরুতে। তখন তিনি বলেছিলেন যে আমাদের একটা আলাদা প্ল্যান ছিল, সেটা নিয়ে আমরা অলমোস্ট এক্সিকিউট করে ফেলেছিলাম। আমাদের এই 65 মিনিটসের পরে আমরা ভেবেছিলাম রাশিদকে, ড্যানি র্যামিরেজকে, বিষ্ণুকে তাদেরকে নামিয়ে খেলার পেস্ট লাস্ট মোমেন্টে আমরা একটা বলতে পারেন পুশ দেবো, সেটাতে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম। এটা একটা প্ল্যানিং ছিল, বাট অবশ্যই প্ল্যানিংটা ঠিকঠাক করে কার্যকরী হয়নি। বাট অ্যাগেন তিনি জেসিন টিকের নিয়ে কিন্তু প্রশংসা করলেন। তিনি বললেন যে জেসিন টিকে কিন্তু যথেষ্ট ভালো প্ল্যান, প্রচণ্ড খাটতে পারেন এবং আমি কিন্তু জেসিন টিকের উপরে ভরসা করি। ইন ফিউচার ম্যাচেসগুলোতেও কিন্তু জেসিন টিকেরকে আমি সুযোগ দেবো এবং অবশ্যই তিনি যেহেতু মনে করেন জেসিন টিকের যে ক্যালিবারটা আছে, অবশ্যই জেসিন টিকে কিন্তু ইন ফিউচারও আরও মিনিটস পাবে এবং আরও চান্স পাবে জেসিন টিকে টু প্রুভ হিজ ক্যালিবার। বাট অ্যাগেন ড্যানি র্যামিরেজের যদি কখন কথা বলছি, ডেভিডের কথাতে তিনি বললেন যে ডেভিড অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য তিনি খেলতে পারছিলেন না। লোন স্ট্রাইকার অনেকটা খেলছিলেন তিনি, সো তার জায়গায় জেসিন টিকের আসে, সেই সময় যথেষ্ট ভালো প্রেসিং করছিলেন। ড্যানি র্যামিরেজ ওয়াজ গুড, পিভি বিষ্ণুকে যথেষ্ট ভালো লেগেছে। সো হ্যাঁ, হাভাসও কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না এবং তার কিন্তু বহু প্লেয়ারকে নিয়ে কিন্তু তিনি প্রশংসা করলেন। এবং আজকে ডার্বিটা অবশ্যই ইস্ট বেঙ্গল হয়েছে এবং ডার্বি হারা মানে সমর্থকদের জন্য একটা খারাপ লাগা তো থাকবেই। বাট অ্যাগেন অ্যান্টনি লোপেজ হাভাস তিনি কিন্তু আশাহত নন, এখান থেকে ইস্ট বেঙ্গল ইম্প্রুভই করবে এটা তিনি মনে করছেন। হোপফুলি জেসিন টিকে উইল গেট নোটিস আন্ডার নিউ হেড কোচ অ্যান্টনি লোপেজ হাভাস। এবং সিমিলারলি একই জায়গাতে কিন্তু ছিলেন সায়ন ব্যানার্জি গত বছর ইস্ট বেঙ্গল রিজার্ভ স্কোয়াডে, তারপর সিনিয়র স্কোয়াডেও তিনি বেঞ্চ ওয়ার্মারই হয়ে গেছিলেন অ্যাকচুয়ালি ফর ইস্ট বেঙ্গল। সেভাবে কিন্তু সুযোগ পেতেন না সিনিয়র দলে। মোহনবাগানে তিনি কতটা পাবেন লুকস ডাউটফুল, বাট আপাতত তার মোহনবাগানের অধ্যায়টা কিন্তু বেশ ভালো মতনই শুরু করেছেন সায়ন বলতে গেলে। সিএফএল এ এখনো পর্যন্ত 3টে ম্যাচে তিনি বেশ নজর কেড়েছেন, উইং দিয়ে বারবার তার সেই দৌড় এখনও চোখে ভাসছে গত 3টে ম্যাচে। এবং আজকে ডুরান্ট কাপও তিনি যে নামলেন ডার্বিতে তার পুরনো দলের বিরুদ্ধে, তার কিন্তু একটা গোলের শটও ছিল এবং সেটা কিন্তু একটা বলা যেতে পারে একটা স্টেটমেন্ট কাইন্ড অফ, কারণ খুব সুন্দরভাবে কিন্তু দেখা গেলো যেটা বাকি ফুটবলার সুহেল বাট বা বাকি ফুটবলারকে কতটা ঠান্ডা মাথায় করতে দেখা যাচ্ছিল না, সেটা সায়ন কিন্তু খুব ক্লিনিক্যালি এক্সিকিউট করলেন। শটটা সেরকম পাওয়ারফুল হয়তো ছিল না, নাহলে হয়তো বিপদে ফেলতে পারত প্রভশুকান গিলকে। বাট ইট ওয়াজ নাইস ডিসিশন মেকিং অ্যাকচুয়ালি ফ্রম সায়ন ব্যানার্জি। মানে দেখাচ্ছে প্রপারলি যে তার মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু রয়েছে। সায়নকে কিন্তু লড়াই করেই যেতে হবে মোহনবাগানের মতন একটা তারকা খচিত দলে প্রথম একাদশে জায়গা পেতে গেলে, ইভেন সাবস্টিটিউট হিসেবে নামতে গেলেও তাই কিন্তু এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতেই হবে। তো তিনি কতদিন এরকমভাবে ডিটারমাইন্ড থাকে মোহনবাগানের মতন একটা টিমে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু আমাদের এই ভিডিওর একেবারে শেষের দিকে দুই দলের দুই বিদেশিদেরকে নিয়ে আলোচনা করতেই হবে, কারণ স্পেসিফিক্যালি একজন বিদেশি নিয়ে কথা বলতেই হবে, মোহনবাগানে অ্যালবার্টো রড্রিগেজ। গতকাল তিনি কলকাতায় পৌঁছেছেন রাত 8টা বা 9টা নাগাদ, সন্ধ্যে 8টা বা 9টা নাগাদ। তার কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, সুতরাং তার সকালে পৌঁছানোর কথা ছিল শুক্রবার বা গতকাল, সেখানে তিনি পৌঁছান সন্ধেবেলা এবং প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি এবং সেটা আরও এক্সটেন্ড হয়েছে বিকজ অফ ফ্লাইট ক্যান্সেল। তো তারপর এই যে ফ্যাটিগ এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি যে তৈরি ছিলেন এবং কোচকে জানিয়েছেন যে হি ইজ রেডি টু প্লে ফর মোহনবাগান, তাকে ক্রেডিট দিতে হবে। এবং এটা নতুন করে প্রমাণ করার কিছু দরকার নেই অ্যালবার্টোর কাছে। তিনি গত 2 বছর মোহনবাগান ডিফেন্সের একজন পিলার বললেই চলে এবং বারবার তিনি এক্সাম্পল সেট করেন বাকি ফুটবলারের জন্য, একটা লিডারশিপের ভূমিকা নেন তিনি অ্যাকচুয়ালি ডিফেন্সে। এবং আজকে আরও একবার প্রমাণ করলেন তিনি যে কেন তিনি প্রফেশনালিজমে তিনি একজন হাই স্ট্যান্ডার্ড সেট করেন বারবার বাকি ফুটবলারদের জন্য। সিমিলারলি মোহাম্মদ রশিদ সোমনাথ ফর ইস্ট বেঙ্গল একদমই তাই, মানে একটা মাত্র প্র্যাকটিস সেশন এবং যেভাবে তিনি নেমে পড়লেন, ড্যানি র্যামিরেজকে একটুখানি কিন্তু দেখিয়েছিলেন। প্রথমে তাকে ডাকলেন যে এখন সাবস্টিটিউট হওয়ার টাইম চলে এসেছে, তখন আবার তাকে তিনি অ্যান্টনি লোপেজ হাভাস তিনি কিন্তু আবার তাকে পিছনে ঠেলে দিলেন যে না আর একটু পরে। তিনি ড্যানি র্যামিরেজ কিন্তু প্রপারলি রেডি নন, বাট রাশিদকে কিন্তু তিনি নামানোর ক্ষেত্রে ভাবেননি। রাশিদ একটুখানি তিনি ওয়ার্ম আপ করলেন এবং তারপর সাথে সাথে কিন্তু নেমে গেলেন। সো দিস শোজ
শোজ দ্য ডেডিকেশন। এবং এই রাশিদের মতো প্লেয়ার, অ্যালবার্টোর মতো প্লেয়ারই আমার মনে হয় যে এদের দেখার জন্যই কিন্তু মাঠে এত লোক ভিড় করে। এবং যখন যদি আমরা ভাগ্যবান থাকি আরেকটা ডার্বি দেখতে পারি এই ডুরান্ড কাপে, নিঃসন্দেহে একটা ফুল হাউস হবে। কারণ এই ডার্বিতে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার্সরা নজর কেড়েছেন। সাহাল আজকে হিরো, আজকে বিশাল কায়েত হিরো। ইস্ট বেঙ্গলের জন্য বলতে পারেন যে লোন ওয়ারিয়ার সন্দীপ মান্ডি, আনোয়ার আলী, জেসিনটিকেও বেশ নজর কাটলেন। পিভি বিষ্ণু যথেষ্ট ভালো খেলেছেন, রোহিত দান ওয়াজ গুড, এডমন্ড ছিলেন। তো সেই সব দিক থেকে এই ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু একটু হলে স্পটলাইটটা পায়। যখন ফরেনাররা খেলে এই স্পটলাইটটা হয়তো তারা পান না, বাট যখনই ফরেনাররা চলে আসবে আমার মনে হয় যে খেলার যে ইন্টেন্সিটিটা সেটা অনেক বেটার হবে এবং আমরা একটা ভালো গেমও উপভোগ করতে পারবো যদি ফিউচারে আবারও ডার্বি হয় এই ডুরান্ড কাপে। একেবারে তাই, আমার তো মন বলছে আরেকবার আমরা ডার্বি দেখবো, একটা হাই এক্সপেকটেশন সেট করছে যে আরও একবার নকআউটে গিয়ে আমরা ডার্বি দেখবো। কিন্তু আপাতত কলকাতায় নতুন চ্যাপ্টারটা কিন্তু জয় দিয়ে শুরু করলেন পানাজিওটিস ডিলাম পেরিস, এবং অন্যদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি আবার ফিরে এসেছেন কলকাতায়, বাট শুরুটা হলো তার অবশ্যই হার দিয়ে। বাট তিনি যে ধরনের পার্সোনালিটি, যে ধরনের ক্যারেক্টার, অবশ্যই তিনি মরিয়া হয়ে উঠবেন চ্যালেঞ্জ নেওয়ার পরবর্তীকালে যখন মুখোমুখি হবে আবার এই দুই কোচ। সেটাই এবার দেখার বিষয়। এবার আপনাদের কি মতামত আজকের ম্যাচ নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ডুরান্ড কাপের সমস্ত কভারেজের জন্য অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলা পর্দা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।